প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছে আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য আজ স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক ABM মোশাররফ হোসেন। মোশাররফ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আলোচনা যাবার আগে আমরা আজকের দৈনিকগুলোর প্রধান প্রধান শিরোনাম একটু আপনাদেরকে জানিয়ে দিতে চাই। আমার হাতে রয়েছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর প্রধান শিরোনাম, বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়নের চিন্তা। সংবিধানের উপর প্রাধান্য নয়, সংবিধানের অংশ হবে জুলাই সনদ। গণভোটের চিন্তা বাদ দেওয়া হচ্ছে। প্রত্যেক দলের পরামর্শ কমিশন অত্যন্ত গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। সব ক্ষেত্রে আইনি ও রাজনৈতিক দিক, ভালো মন্দ দিক খতিয়ে দেখা হয়েছে বলেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। তারপরে আমার হাতে রয়েছে দৈনিক আমার দেশ। আমার দেশের প্রধান শিরোনাম, দিল্লির সেমিনারে ফের ইসলামী জঙ্গি কার্ড। ডাকসু নির্বাচন ভণ্ডুলে গভীর চক্রান্ত, শিক্ষার্থীরা সজাগ, প্রতিহতের ঘোষণা। দৈনিক ইত্তেফাক, বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ছাড় না দিতে প্রধান উপদেষ্টার নির্দেশ। দৈনিক ইনকিলাব, উত্তর ইপিজেডে শ্রমিক উত্তেজনা, নেপথ্যে ভারতের কারসাজি। ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কোনো শক্তি পৃথিবীতে নেই। বেআইনি সমাবেশ রোধে মনিটরিং ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধান উপদেষ্টা গতকালকে সংবাদ সম্মেলনে বলেছেন প্রেস সচিব। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, দুর্বল 5 রাষ্ট্রীয় ব্যাংক মালিকানা যাচ্ছে। জুলাই সনদ বাস্তবায়ন সাংবিধানিক আদেশে বাদ যেতে পারে গণভোটের চিন্তা। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, রাত পোহালেই ডাকসু হল সংসদ নির্বাচন, শেষ মুহূর্তে নানা সমীকরণ। কমিশন চাঁদাবাজিতে সবজি বাজারে আগুন। কালের কণ্ঠ, ডাকসুর প্রচারণা শেষ, ভোট কাল। বাংলাদেশ প্রতিদিন, রাত পোহালেই ভোট, টান উত্তেজনা, ত্রিমুখী লড়াইয়ের আভাস। ডাকসু নির্বাচন, শিগগিরই ফিরছেন তারেক রহমান। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, চারদিকে অশান্তির ঝড়। বিভিন্ন এলাকায় খুন, ধর্ষণ, চাঁদাবাজি, ডাকাতি, ছিনতাই, অপহরণ, চুরি, মবসহ নানা ঘটনায় দেশ জুড়ে তৈরি হচ্ছে বিশৃঙ্খলা, নিরাপত্তাহীনতায় ভুগছে মানুষ। দেশি মুরগির উৎপাদন বাড়াতে বিদেশ ভ্রমণের আবদার। দেশ রূপান্তর, ভোটে আটকানোর জোট আসছে। দৈনিক নয়া দিগন্ত, আওয়ামী লীগের ভয়ঙ্কর ছক, ব্যবস্থা নিতে উপদেষ্টা পরিষদের নির্দেশ। দৈনিক মানবজমিন, ডাকসু নির্বাচনের শেষ মুহূর্তে কৌশল নিয়ে ব্যস্ত প্রার্থীরা, জটিল হিসাব। দৈনিক বণিক বার্তা, তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি BBS। চালের বাজারে চালের দাম ঊর্ধ্বমুখী থাকলেও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত তথ্যে দেখা যাচ্ছে আগস্টে দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। এই ঘটনায় পরিপ্রেক্ষিতে সংস্থাটির তথ্য উপাত্তের নির্ভরযোগ্যতা নিয়ে আবার অনেক প্রশ্ন তুলেছেন অর্থনৈতিক ও বিশ্লেষকরা। দ্য ডেইলি স্টার, লার্জেস্ট ইসলামিক ব্যাংক ইন দ্য মেকিং, গভর্নমেন্ট মুভস টু মার্জ 5 ট্রাবল শরিয়া ব্যাংক আন্ডার দ্য 35 and 200 crore rescue plan. New Age, government in confusion over actual literacy rate. তো মোশাররফ ভাই, এই ছিল সংবাদপত্রগুলোর প্রধান শিরোনাম। আমরা আলোচনায় যেতে চাই। আলোচনায় আজকে অনেকগুলি পত্রিকাতেই এসেছে জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে। তো যেটি বলে হচ্ছে, বিশেষ সাংবিধানিক আদেশে সনদ বাস্তবায়নের চিন্তা ভাবনা করছে জাতীয় ঐকমত্য কমিশন। সংবিধানের উপর প্রাধান্য নয়, সংবিধানের অংশ হবে জুলাই সনদ। গণভোটের চিন্তা বাদ দেওয়া হচ্ছে। তো একজন রাজনৈতিক দলের নেতা হিসেবে আপনি কমিশনের সিদ্ধান্তকে কীভাবে দেখছেন? না, ঐকমত্য কমিশনের যে এই চিন্তা, আমি মনে করি ইতিমধ্যে রাজনৈতিক দলগুলির সাথে তারা সিরিজ বৈঠক করেছে। সেখানে রাজনৈতিক দলগুলির মতামত নেওয়া হয়েছে, কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির নোট অফ ডিসেন্ট দিয়েছে। সুতরাং আমি মনে করি সবার ঐক্যবদ্ধভাবে এই জুলাই সনদটা বাস্তবায়ন করা উচিত। আর আরেকটা জিনিস আপনি যেটা বলেছেন, সাংবিধানিক বিশেষ ব্যবস্থায়, আসলে যেই ব্যবস্থা এখন করুক না কেন, আপনি জানেন যে এই জুলাই সনদ বাস্তবায়ন করতে হলে এখানে কিছু আছে নির্বাহী আদেশে পারা যাবে, কিছু আছে সংবিধান সংশোধন করতে হবে। তো যদি ওখানে বিশেষ আদেশে এখন বাস্তবায়ন করে, আপনার আফটার ইলেকশনের পর এটা কিন্তু সংবিধানের অংশ করতে হবে।
তো সেই ক্ষেত্রে রাজনৈতিক দলগুলির কিন্তু ঐক্যমত এখানে খুবই ইম্পর্টেন্ট ব্যাপার। আর ঐক্যমত কমিশন যদি মনে করে একটা অর্ডিন্যান্স জারি করলো যে রাজনৈতিক দলগুলি পরবর্তী সেটা অনুসরণ করলো না, তাহলে কিন্তু একটি সংকট এখানে থেকেই যাচ্ছে। আমি একটু স্মরণ করে দিতে চাই, আপনার নিচে মনে আছে 111 গভর্নমেন্ট ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় এমনিভাবে কিন্তু নির্বাহী আদেশে 142টা অর্ডিন্যান্স জারি করেছিলেন। পরে শেখ হাসিনা 2008-এ ক্ষমতায় এসে কিন্তু মাত্র 42টাকে আইনে পরিণত করলো, বাকিগুলি কিন্তু বাতিল হয়ে গেছে। তা আমার মনে হয় এখানে ঐক্যমত যতটুকু পারা যায় এটা করা উচিত। আর গণভোটটার বিষয়ে গণভোট তো শেখ হাসিনা বাদ দিয়েছে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। গণভোটটা অর্থ জনগণের আপনি একটা ম্যান্ডেট নেওয়া, এবং রাজনৈতিক দলগুলি কিন্তু সবাই বলেছে যে গণভোটটা থাকা উচিত। এখন সরকার কেন গণভোটটা বাদ দিয়েছে এটা হয়তো ঐক্যমত কমিশন বলতে পারবে যে কেন এটা বাদ দিতে তারা চায়। তবে আমার মনে হয় যে গণভোটটা যদি থাকে তাহলে জনগণের যে একটা ম্যান্ডেট, এটা আপনার সুযোগ থাকে ম্যান্ডেটটা নেওয়ার। কিন্তু এই যে সনদ নিয়ে কি রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যমত আছে? আমরা না, এখন আপনি একটা জিনিস লক্ষ্য করবেন যে 100% যদি ঐক্যমত হয় তাহলে আলোচনার কোনো প্রয়োজন ছিল না। তাইলে তো সরকার বা ঐক্যমত কমিশন একটা অর্ডিন্যান্স দিয়ে এটা বাস্তবায়ন করতে পারত। কেউ কেউ তো বলছে যে সনদ স্বাক্ষরই করবে না। না, সেইটা তো এখন কোন দলের তো নিজস্ব দলের ম্যানিফেস্টো আছে, দলের একটা আইডিওলজি আছে। কারো যদি সেই আইডিওলজির বিরুদ্ধে যদি কোনো সিদ্ধান্ত হয়, সেই দল তো সেই সিদ্ধান্ত নিতে পারে। এটা তো আপনি গণতন্ত্রের ক্ষেত্রে তো আপনি বাধা দিতে পারেন না। কিন্তু দেখা যাবে সংখ্যাগরিষ্ঠের মতামতটা কি, এটা হলো ইম্পর্টেন্ট ব্যাপার। না, কিন্তু এই জুলাই আগস্ট অভ্যুত্থান যেটা, এটা তো সবারই ছিল না। এখানে কিন্তু দুইটা পার্ট আপনি একটু যদি দেখেন, একটা হলো জুলাই ঘোষণা, আরেকটা হলো জুলাই সনদ। তো জুলাই ঘোষণার ব্যাপারে আইনি সুরক্ষা দেওয়ার ব্যাপারে কিন্তু কারো কোনো আপত্তি নেই। সবাই কিন্তু বলেছে যে জুলাই যদি এটা আইনি সুরক্ষা না দেন, তাহলে এটা ভবিষ্যতে যদি অন্য কোনো সরকার ক্ষমতায় আসে তাহলে এটা কিন্তু আইনি পদক্ষেপ নিতে পারবে। আর যদি আপনি এটাকে সবাই মিলে ঐক্যমতের মাধ্যমে সংবিধানে অন্তর্ভুক্ত করে, যে কথাটি এখানে বলা হয়েছে যে সংবিধানের ঊর্ধ্বে না, সংবিধানে অন্তর্ভুক্ত করা, এই ব্যাপারে তো আমার মনে কারো দ্বিমত আছে বলে আমার মনে হয় না। দ্বিমত আছে আপনার জুলাই সনদের ব্যাপারে, অর্থাৎ আমরা কি সংস্কারটা চাই। তো সংস্কারের মধ্যে এক একটা দলের এক একটা চিন্তা থাকবে, ভাবনা থাকবে। এই পার্থক্যটাই কিন্তু গণতন্ত্রের একটা সৌন্দর্য। আর সবাই যদি ঐক্যমত হয়ে যায় তাহলে তো আপনার গণতন্ত্র হলো না, এখানে তো স্বৈরতন্ত্র বা একটা কিছু আপনি চাপিয়ে দেওয়া। তো যার জন্য আমি মনে করি, এবং আমরা যেটা দেখেছি আপনার যে এর আগে যে 20টি বিষয়ে তারা আলোচনা করেছে, 9টাতে সর্বসম্মতিক্রমে ঐক্যমত। এখানে এই 9টা বাস্তবায়ন করতে তো আমার কোনো সমস্যা নেই। আর 11টার মধ্যে কিছু কিছু দল নোট অফ ডিসেন্ট দিয়েছে, এবং তারাও বলেছে আমাদের এখানে আপত্তিটা হলো এটা যে আমরা আগামীতে যে নির্বাচনটা হবে, যেটা আমরা সম্ভাব্য ফেব্রুয়ারি মাসে, সেখানে আমরা ম্যানিফেস্টো দিতে চাই যে যারা ভোটার, যারা জনগণ, নাগরিক, তারা আমাদের এই প্রস্তাবটা সমর্থন করে কিনা। যদি সমর্থন করে ভালো, আর সমর্থন না করলে এটা বাদ যাবে। তো সুতরাং এটাও একটা গণতান্ত্রিক প্রক্রিয়া। জি, আগামীকালকে ডাকসু নির্বাচন, তো আপনি তো ছাত্র রাজনীতিবিদ ছিলেন এবং দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছেন, তো কেমন হবে ডাকসু নির্বাচন? ডাকসু তো আসলে এই যে গণতান্ত্রিক একটা প্রতিষ্ঠান, যেটার মাধ্যমে আগামী দিনের নেতৃত্বটা নির্বাচিত হয়, এটা দীর্ঘদিন কিন্তু বন্ধ ছিল। যার কারণে দেখবেন শিক্ষাঙ্গনে সন্ত্রাস, মাদক এবং নিজেদের মধ্যে হানাহানি এগুলো লেগেই থাকতো। এবং আপনি দেখেন এই যে ডাকসু নির্বাচনটা যখন শুরু হয়েছে, একজন এক একজনের বিরুদ্ধে বক্তব্য রাখছে, তার বক্তব্য তুলে ধরছে, কিন্তু এমন কোনো অবাঞ্ছিত পরিস্থিতি এখনো তৈরি হয়নি। দিস ইজ দ্য ডেমোক্রেটিক প্র্যাকটিস। এইটা যদি আমরা বজায় রাখতে পারি তাইলে আমরা ভবিষ্যতে কিন্তু একটা নতুন নেতৃত্ব পাবো। আপনি দেখেন এই যে যারা ডাকসুতে নির্বাচিত ছিল, তারা জাতীয় ক্ষেত্রে এসে কিন্তু জাতীয় রাজনীতি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কারণ রাজনীতি এটা ওয়ান কাইন্ড অফ প্র্যাকটিস। আপনি হুট করে একটা রিটায়ার্ড লোককে এনে বসিয়ে দেবেন, অথবা কোনো আমলাকে এনে বসিয়ে দেবেন, কোনো ব্যবসায়ীকে এসে বসিয়ে দেবেন, সে তার নিজের দৃষ্টিভঙ্গিতে চিন্তা করবে। কিন্তু রাজনীতির কিন্তু একটা ব্যাকরণ আছে, রাজনীতির কিন্তু কিছু চর্চা আছে। আপনাকে সংগঠনের নিয়ম মানতে হবে, আপনার নেতাকর্মীদের সাথে একটা সম্পর্ক বিল্ড আপ করতে হবে, আপনাকে দলকে শক্তিশালী করার জন্য নানা পদক্ষেপ গ্রহণ করতে হবে। এইগুলি কিন্তু এই ধরনের সাংবিধানিক কাঠামোর বাইরে গিয়ে কিন্তু এগুলি হয় না। যার কারণে আমরা মনে করি ডাকসু নির্বাচনটা খুবই তাৎপর্য। তবে এবার ডাকসু নির্বাচনের একটু বৈশিষ্ট্য আলাদা, কারণ আপনি দেখেন যে দীর্ঘ 16টি বছর একটি দল ক্যাম্পাসগুলোকে দখল করে রেখেছে, বাংলাদেশ ছাত্রলীগ। সেখানে আপনি হলরুম কালচার, টর্চার, গেস্ট রুম কালচার, জোর করে মিছিলে নিয়ে যাওয়া এবং অন্য মতামতলীদেরকে কথা বলার ক্ষেত্রে প্রতিবন্ধকতা তৈরি করা, সেই জায়গা থেকে বেরিয়ে এসে একটা নতুন অধ্যায় আমরা প্রবেশ করছি। সেখানে এর আগে কিন্তু বোঝা যেত যে আসলে
কোন সংগঠন বা কি রেজাল্ট করবে। এবার কিন্তু এটা একটু টাফ হয়ে দাঁড়াচ্ছে। তবে আমরা এটা মনে করি যে এটা জাতীয় রাজনীতির একটা প্রভাব কিন্তু সবসময় ডাকসুতে পড়ে। তো সুতরাং এটাও নিশ্চয়ই সেই রাজনীতির বাইরে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারা বড় সংগঠন বা যারা বিভিন্ন দল সমর্থন দিয়েছেন সেই ক্ষেত্রে ভালো করার সম্ভাবনা আছে সেই দলগুলি। সবগুলো পত্রিকাতে এসেছে যে গণবুদ্ধিজীবী বদরুদ্দিন উমর মারা গেছেন। বদরুদ্দিন উমর স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে তার যে অবদান এই বিষয়ে একটু আপনার কাছে। না, বদরুদ্দিন উমর বাংলাদেশের রাজনীতিতে একজনের উজ্জ্বল নক্ষত্র ছিলেন এবং উনি সবসময় ওনার পক্ষে কে বিপক্ষে এটা না, জাতিকে একটা সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য কিন্তু সবসময় উনি লিখে গেছেন। আপনি দেখবেন ওনার লেখাগুলি ম্যাক্সিমামই শাসকদের বিরুদ্ধে, অর্থাৎ যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তাদের বিরুদ্ধে। উনি তাদেরকে মানে সচেতন করার জন্য, তাদেরকে কোনো যে ভুলগুলি তারা করছে সেই ভুলগুলিকে আইডেন্টিফাই করে দেওয়ার জন্য যে প্রক্রিয়াগুলি দরকার, এটা বদরুদ্দিন উমর কিন্তু চমৎকারভাবে করেছে। এবং উনি তার জীবন শেষ পর্যন্ত আপনি দেখেন ওনার আইডিওলজি থেকে উনি বিচ্ছিত হয়নি। বাংলাদেশের রাজনীতিদের কিন্তু, রাজনীতিবিদ যারা থাকে এরা কিন্তু ওই মানে এটা আমরা কি বলি, মানে দল বদলের নানা ই থাকে, আদর্শ চেঞ্জ করে। কিন্তু এই বদরুদ্দিন উমর সাহেবের যদি আপনি লক্ষ্য করেন, উনি একটা বাম ধারার রাজনীতিতে বিশ্বাস করতেন এবং মরার আগ পর্যন্ত উনি ওই বিশ্বাসটাকে রেখেই উনি কিন্তু পরবারে চলে গেছেন। উনি সরকারি কোনো আনুকূল্য নেননি, কোনো না, কখনোই নেন নাই। না, ওনার আইডিওলজিতে উনি ছিল অবিচল, এক্ষেত্রে কোনো আপত্তি নেই, কখন নেই। এই ধরনের লোক আমাদের এই সমাজ ব্যবস্থায় থাকা খুবই প্রয়োজন, কিন্তু এদের উপস্থিতি ইদানিং খুব কম। আমরা দৈনিক আমার দেশের একটি প্রধান শিরোনামে দিয়ে যাচ্ছি, মনোযোগ আপনার দৃষ্টি আকর্ষণ করছি, সেটা হচ্ছে দিল্লির সেমিনারে ফের ইসলামী জঙ্গি কার্ড। বাংলাদেশের 5 আগস্টের ঘটনা নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ। জেনারেল পিসি নায়ার, ডক্টর ইউনূসের সময় হাজার হাজার হিন্দু আওয়ামী লীগ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। রাষ্ট্রদূত হারুন। চীন, পাকিস্তান ও বাংলাদেশের অভিন্ন স্বার্থ, ভারতের জন্য নিরাপত্তার হুমকি। ব্রিগেডিয়ার ভিপি সিং। বাংলাদেশ থেকে ধর্মনিরপেক্ষতা বাতিল হচ্ছে, তানিয়া আমির। এটা দিল্লিতে সেমিনার হয়েছে বাংলাদেশ নিয়ে। না, এটা আপনি লক্ষ্য করবেন যে বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থানটা, এই যে একটা ফেসিস্ট সরকারের বিদায়, এটা কিন্তু আওয়ামী লীগও যেমন মেনে নিতে পারে নাই, কারণ তাদের অত্যাচার নির্যাতনের কারণে অতিষ্ঠ ছিল। আর পার্শ্ববর্তী একটি রাষ্ট্র যারা বাংলাদেশে কখনো স্থিতিশীল অবস্থায় দেখতে চায় না, বাংলাদেশে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হোক তারা চায় না, বাংলাদেশের রাজনৈতিকভাবে একটা সহাবস্থান বিরাজ করুক সেটা চায় না, তাদের এই প্রোপাগান্ডা আপনার নিশ্চয় মনে থাকার কারণ আমরা গণমাধ্যমের লোক। আপনার মনে আছে 5 তারিখের পর প্রায় সপ্তাহখানের মধ্যে যে এক লোক পুকুরে সাঁতার কাটছে, সেখানে ইন্ডিয়ার এক পত্রিকা লিখছে যে হিন্দু সম্প্রদায়ের এক লোককে পিটিয়ে পুকুরে ফালানো হয়েছে। অথবা কোথাও আগের পুরনো একটা আগুন লাগা কোনো একটি ঘরে সেটা দেখাচ্ছে যে হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদে কিন্তু বিবিসি, আপনাকে মনে হয় আপনার নিশ্চয় মনে থাকার কথা, সচিত্র একটা প্রতিবেদন করেছিলেন একেবারে পাশাপাশি, যে এই হলো সত্য ঘটনা, এই হলো ইন্ডিয়ার প্রোপাগান্ডা। সুতরাং এই প্রোপাগান্ডা তো বাংলাদেশের বিরুদ্ধে আছেই। আর আপনি দেখেন এখানে তানিয়া আমিন একটা কথা বলেছে কি, বাংলাদেশ কি মৌলবাদীর দিকে চলে যাচ্ছে, ধর্মনিরপেক্ষতা বাতিল হচ্ছে। তো বাংলাদেশের মতো ধর্মীয় সম্পত্তির দেশ কি পৃথিবীতে আছে? এখানে একসাথে আমরা রোজা রাখি, আরেক পক্ষ আপনার পূজা করে, আমরা একই সাথে থাকি, একই সমাজে চলি। এখানে সাম্প্রদায়িক কোনো অশান্তি বাংলাদেশে আছে আমি তো দেখি না। বরং যারাই কথা বলে যে ভারত, সেখানে দেখেন আজকে যে মুসলমান সম্প্রদায়ের উপর কি নির্যাতন করা হচ্ছে, তাদেরকে কোরবানির সময় গরু পর্যন্ত জবাই দিয়ে, পশু জবাই দেওয়া দিচ্ছে না। তো এইগুলিতে হলো ধর্মীয় যে উন্মাদনা, তার মূল পৃষ্ঠপোষক হলো ভারত। তো সুতরাং বাংলাদেশের ব্যাপারে এইসব ন্যারেটিভ দাঁড় করিয়ে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য একটা সুগভীর চক্রান্ত, এর বাইরে কোনো কিছুই নেই। জি, আবার একটু ডাকসু নির্বাচনের দিকে আসি। আমার দেশ যেটি বলার চেষ্টা করছে সেটা হচ্ছে ডাকসু নির্বাচন ভণ্ডুলে গভীর চক্রান্ত। এইটা বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছে এই ধরনের নানা, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই বিষয়ে আপনি? না, আমার মনে হয় ডাকসু নির্বাচন যেই মাত্রায় গিয়ে পৌঁছেছে, এই অবস্থায় ভণ্ডুল করার কোনো সুযোগ নাই। বরং নানা ধরনের এখানে প্রোপাগান্ডা চালানো হচ্ছে, যে কখনো প্রশাসনের বিরুদ্ধে, কখনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী একে অপরের বিরুদ্ধে। এইগুলি আসলে থাকবেই। তারুণ্য নির্ভর একটা নির্বাচন, তো তরুণদের তো নানা চিন্তা থাকবে, ভাবনা থাকবে। তবে আমি মনে করি এখন পর্যন্ত যে পরিবেশটা ডাকসুতে আছে, এটা চমৎকার পরিবেশ। এখানে বানচাল হওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না।
না, যেহেতু এরকম একটা মানে প্রোপাগান্ডা চলছে, সেক্ষেত্রে প্রশাসনের কি না, ধরনের প্রশাসনের উচিত যদি এইটা, কারণ যে কোনো কিছু যদি কোনো কিছু যদি ঘটার সম্ভাবনা দেখা দেয়, সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আরো নিরাপত্তার ক্ষেত্রে আরো প্রোটেকশন নেবে, ঢাকা ইউনিভার্সিটি, এইটাই স্বাভাবিক। আর ঢাকা বিশ্ববিদ্যালয় এরিয়া তো একটা নির্দিষ্ট এরিয়া, সুতরাং এখানে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে আরো কঠোরভাবে ব্যবহার করার এখানে সুযোগ আছে। সেটা কর্তৃপক্ষ করলে আমার মনে হয় এই ধরনের অবাঞ্ছিত ঘটনা থেকে অনেকটা আমরা রেহাই পাবো। 5টি ব্যাংককে একীভূত করার সরকার উদ্যোগ নিয়েছে এবং একীভূত করার জন্য 35,200 কোটি টাকা মূলধন ধরা হয়েছে, এটা সরকার দিবে, এবং 20,200 কোটি টাকা দেওয়ার সম্মতি দিয়েছে অন্য বিমা বা আমানতকারীদের কাছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে এই যে 5 ব্যাংক একীভূতকরণ, এটাতে আসলেই সমাধান কতটুকু হবে? না, এটা একটা টেম্পোরারি সমাধান আপনি হয়তো গভর্নমেন্ট দেখছে, কিন্তু যারাই টাকাগুলি লুট করে নিয়ে গেছে তাদের বিরুদ্ধে খুব দৃশ্যমান কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। বরং তাদের বাংলাদেশে আমার মনে হয় যে তাদের বহু অ্যাসেট বাংলাদেশে আছে, সম্পদ আছে, সেইগুলিকে সরকারের আয়ত্তে নিয়ে এই টাকাগুলি আদায় করা উচিত। আপনি দেখেন এই যে এসালম একটা গ্রুপ, আমরা ওই দিন দেখলাম ইউনিয়ন ব্যাংক, যেটা নতুন একটা ব্যাংক, সেটা থেকে 28,000 কোটি টাকা নিয়ে গেছে। জনতা ব্যাংক থেকে শুরু করে এমন কোন ইসলামী ব্যাংক একটা লুটপাটের স্বর্গরাজ্য বাংলাদেশকে কায়েম করেছে। সুতরাং এদের বিরুদ্ধে আইনি পদক্ষেপটা নেওয়া দরকার, এবং যাতে ভবিষ্যতে কেউ এই ধরনের ব্যাংক থেকে টাকা লুট করার কোনো সাহস বাংলাদেশে না পায়। আর এই যে ব্যবস্থাটা গ্রহণ করা হচ্ছে সরকার, আপনি দেখেন যে আমরা দেখছি এর মধ্যে টাকা ছাপাচ্ছে, তা টাকা ছাপিয়ে যদি করে তাহলে আপনার দেখুন মুদ্রাস্ফীতি বৃদ্ধি পাবে। তো এইটা কোনো পার্মানেন্ট সমাধান বলে আছে বলে আমরা মনে করি না, বরং ব্যাংকের ক্ষেত্রে নীতিমালা দেওয়া উচিত যে কারা ডিরেক্টর থাকতে পারবে, কারা মালিক থাকতে পারবে, কত টাকা তারা ব্যবহার করতে পারবে, লোন নিতে পারবে। এই এখন একটা সময় যে একটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট আছে, এইটা যদি খুব সুনির্দিষ্ট নীতিমালা যদি সরকার পরিবর্তন করে যে আপনি ব্যাংকের মালিকানা হলেই কত % আপনি লোন নিতে পারবেন, এই ধরনের সুনির্দিষ্ট কাঠামো যদি আপনি ঠিক করে দেন, তাইলে এই ধরনের ঘটনা থেকে অনেকটা ব্যাংকগুলি রক্ষা পাবে বলে আমার মনে হয়। কারণ বাংলাদেশের আর্থিক খাতটাকে এমন একটা ঝুঁকির মধ্যে নিয়ে গেছে, এইটাকে যদি আমরা পুনরুদ্ধার না করতে পারি, যেমন এই ব্যাংকগুলি তো আমাদের মূল বিনিয়োগের তো মূল ফ্যাক্টর এখানে। এখন তো যেই অবস্থা, তারা নিজেদেরই আর্থিক সঙ্গতি নাই, সুতরাং লোন কিভাবে দেবে? তাহলে বিনিয়োগ না হলে আপনার শিল্পায়ন কি হবে, ইন্ডাস্ট্রি কিভাবে হবে, তাহলে কর্মসংস্থান কিভাবে হবে? গ্রাহক টাকাও তুলতে পারছে, গ্রাহকটা অনেকগুলো ব্যাংকে আমরা দেখছি গ্রাহক টাকা তুলতে পারছে না। সুতরাং সরকার খুব স্ট্রিক্টলি ব্যবস্থা গ্রহণ করা উচিত। জি, মূল্যস্ফীতির কথা বলছিলেন, বিবিএস এর তথ্য নিয়ে আপনার প্রশ্ন উঠেছে। বণিক বার্তার প্রধান শিরোনাম হচ্ছে তথ্যের বিশ্বাসযোগ্যতা বাড়াতে পারেনি বিবিএস। গতকাল চালের দাম ঊর্ধ্বমুখী থাকলেও বিবিএস বলছে যে মূল্যস্ফীতি কমেছে। না, এটা আপনি দেখবেন যে গত আওয়ামী লীগ সরকারটা যখন ছিল তখন এই বিবিএস কে ব্যবহার করে নানা ডাটা তারা ম্যানিপুলেট করেছে। বাস্তবে যা এখন আমরা দেখেন আমাদের উন্নয়ন দেখাতে, হ্যাঁ উন্নয়ন, আমাদের প্রবৃদ্ধি কত, এই যেমন এবারও আপনি দেখেন যে বিশ্ব ব্যাংক বলেছে 3.6 হবে, অথচ আওয়ামী লীগের আমলে আপনি কিন্তু 5-6 এর নিচে নামাই না। এটা বিবিএস তো এগুলো করেছে। তারপর অন্যান্য নানা ক্ষেত্রে যে আমাদের পরিসংখ্যান ডাটাগুলিকে তারা ম্যানিপুলেট করে এমনভাবে ব্যবহার করেছে যেতে মনে হয় সরকার অনেক ক্ষেত্রে সফল, কিন্তু এখন দেখা গেল যে আওয়ামী লীগ চলে যাওয়ার পর এইসব ক্ষেত্রগুলি একটা ফাঁকা বলি ছাড়া আর কিছুই না। তো সেই জায়গাটা থেকে তো এখন বের হয়ে আসার সুযোগ আছে, অবশ্যই সুযোগ আছে। সেই ধরনের দক্ষ এবং সরকারের যদি ইন্টারফারেন্স না থাকে তাহলে অবশ্যই পারা সম্ভব, কিন্তু সরকার যদি ম্যানিপুলেট করতে চায়, সরকার যদি এগুলিকে নিজের স্বার্থে এই সকল প্রতিষ্ঠানগুলিকে ব্যবহার করে, তাহলে তো আপনি প্রকৃত তথ্য উপাত্ত আপনি কখনোই পাবেন না। আরেকটি সংবাদের দৃষ্টি আকর্ষণ করেছে, সেটা হচ্ছে যে পল্লী বিদ্যুতের সিংহভাগ কর্মকর্তা কর্মচারী আপনার কর্মবিরতিতে গিয়েছে এবং এটি নিয়ে বিদ্যুৎ বিভাগ গতকালকে কাজে যোগ দেওয়ার আহ্বানও জানিয়েছে। তো এই যে এর আগেও তারা আন্দোলন করেছে, তো তাদের এই আন্দোলনকে কীভাবে দেখছেন, যে একটা জরুরি পরিষেবার মতো এতে কর্মবিরতিতে যাওয়ার সুযোগ আছে কিনা? না, এটা তো নাই, কিন্তু আপনার দেখতে হবে যে আসলে তারা কি দাবিটা তারা করছে। তাদের দাবি যদি যৌক্তিক হয় তাহলে সরকার তাদের সাথে আলোচনা করে একটা সমাধান যাওয়া উচিত, আর যদি যৌক্তিক না হয় তাহলে সরকারের পক্ষ থেকে একটা সুনির্দিষ্ট একটা প্রেস নোট দেওয়া উচিত যে এই অবস্থায় বর্তমানে আছে, তাদের দাবি এইটা, আমরা এই অবস্থার করে, অর্থাৎ জনগণকে আপনার অরিজিনাল তথ্যটা আপনাকে জানাতে হবে যে সিচুয়েশনটা কি। কিন্তু আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যাটা হলো কি, যে সরকারের কোনো মুখপাত্র নাই। মানে একটা ঘটনা ঘটলে আমরা আপনার পত্রিকা বলেন, সোশ্যাল মিডিয়া বলেন, নানা সোর্স থেকে আমরা জানি, কিন্তু সরকারের পক্ষ থেকে যদি সুনির্দিষ্ট একটি, যেমন আপনি আপনি আমেরিকাতে দেখবেন ওয়াশিংটন ডিসিতে কিন্তু একজন স্পোকম্যান আছে,
সরকারের যে কোনো সংকট দেখা দিলে উনি কিন্তু সে বক্তব্যটা পরিষ্কার করে। কিন্তু বাংলাদেশে কি আপনি এটা দেখেন? আচ্ছা, আমাদের প্রেস উইং আছে, তাও তারা বেসিক্যালি প্রাইম মিনিস্টার ওরিয়েন্টেড কথাগুলি বেশি বলে। এর বাইরে তো খুব একটা উপদেষ্টা বা প্রাইম মিনিস্টার যে আছে তার ওরিয়েন্টেড বক্তব্যগুলি দেয়। কিন্তু এর বাইরে তো রাষ্ট্রের নানা অর্গান আছে, সেগুলির ব্যাপারে বক্তব্যটা কে দেবে? তো যার জন্য আমার মনে হয় পল্লী বিদ্যুতের ব্যাপারে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট একটা বক্তব্য জাতির সামনে উপস্থাপন করা উচিত। না, আমরা এটা দেখতে পাচ্ছি যে এই সরকারই যখন আসলো গত 16 বছরে কিন্তু এইসব দাবি দেওয়া নিয়ে মানে শুধু পল্লী বিদ্যুৎ না, অন্য কোনো সংস্থা তেমন একটা উচ্চবাচ্য করেনি। এই মানে অন্তর্বর্তী সরকার আসার পরেই তারা বেশ জোরালোভাবে একেবারে মাঠে নেমে রাস্তাঘাট বন্ধ করে আদায় করছে। এটা কি সরকারের মানে অন্তর্বর্তী সরকার হওয়ার কারণেই কি? এটা দেখবেন, রাজনৈতিক সরকার একটা কাঠামো থাকে। ধরেন যে কোনো পলিটিক্যাল পার্টি যখন যেমন সরকারের পাশাপাশি তারা নিজস্ব একটা সংগঠন থাকে, সেটা দিয়ে তারা অনেক কিছু কন্ট্রোল করতে পারে। কিন্তু এই সরকার কিন্তু একটা নিরপেক্ষ সরকার, শুধু রাষ্ট্রীয় যন্ত্র ছাড়া তার সামনে কোনো কিছু নেই। যার কারণে সাধারণ নাগরিক বা বিভিন্ন স্টেক হোল্ডার এরা মনে করে এই সরকার একটা দুর্বল গভর্নমেন্ট, একে যদি আমরা প্রেশার করতে পারি তাহলে অনেক কিছু সম্ভব। আপনার প্রাথমিক দিকে মনে আছে আপনার কিছু এইভাবে মব জাস্টিস আমরা যেই শব্দটা উচ্চারিত এখন হচ্ছে, যে এই সরকারের কোনো উপদেষ্টা অথবা প্রেস সচিব বলছে এটা হলো অনেকটা প্রেশার গ্রুপ। এদেরকে প্রশ্রয় দিতে গিয়ে অনেক স্টক হোল্ডাররা কিন্তু উৎসাহিত হয়েছে। তো এই ক্ষেত্রে সরকার খুব স্ট্রিক্ট হওয়ার দরকার বলে আমরা মনে করি। সরকারের বলা উচিত এটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট, এই অবস্থায় আমরা কোনো কিছু দাবি দেওয়া পূরণ করতে পারবো না, আমরা এই সুপারিশগুলি রেখে যাচ্ছি, পরবর্তী যারা নির্বাচিত সরকার আসবে সারা আপনাদের সাথে আলোচনা করে বাস্তবায়ন করবে। এটা আমার মনে হয় সরকারের খুব দ্রুত বলা উচিত। বেশ কিছুদিন ধরেই বলা মানে বিভিন্ন জায়গায় বা সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা খবর আসছে যে দেশকে অস্থিতিশীল করার একটা পায়তারা চলছে, এসব কি তারই কোনো একটা অংশ কিনা? হতে পারে। আপনি দেখেন এই যে শ্রমিক, হ্যাঁ আজকে দেখেন আপনি, এই যে কালকে দেখলাম আমরা হঠাৎ করে ঢাকাতে একটা কাজে ঝটিকা মিছিল, চিটাগাঙে ঝটিকা মিছিল, ঢাকায় ওই যে ধানমন্ডিতে, গুলশান, বনানীতে। সরকার এখানে সবচেয়ে দুর্বলতা কি আপনাকে বলি, যে জুলাই গণ অভ্যুত্থানে প্রায় 2000 লোক শহীদ হয়েছেন, তাদের বিরুদ্ধে সুনির্দিষ্টভাবে মামলা করেছে। আপনার নিশ্চয় মনে থাকার কথা, স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে মামলা হলেই তাদেরকে গ্রেপ্তার করা যাবে না। অর্থাৎ তারা অনেকটা লাইসেন্স পেয়ে গেছে। সরকার, আমি বলি যে মামলাগুলি হয়েছে, আসামিদেরকে গ্রেপ্তারের পদক্ষেপ গ্রহণ করুক। এই ধরনের বিশৃঙ্খল অবস্থা তৈরি করার কোনো সাহসই পাবে না এই পতিত স্বৈরাচার। জি, সংসদীয় আসনের সীমানা নিয়ে বিভিন্ন জায়গায় অসন্তোষ হচ্ছে, তো এটা আসলে কেন বাড়ছে? নির্বাচন কমিশন কি আলোচনার ভিত্তিতে করতে পারতো কিনা? না, আপনি দেখেন যে আসলে অনেকের তো ব্যক্তিগত স্বার্থ আছে। ধরেন নির্বাচনে আপনার দল যেমন একটা ফ্যাক্টর, মার্কা, ব্যক্তির ইমেজ একটা ফ্যাক্টর, তারপরে ভৌগোলিক অবস্থানও কিন্তু অনেক সময় নির্বাচনকে প্রভাবিত করে। অনেক ব্যক্তিগত, যেমন আমি যেটা দেখলাম যে বাগেরহাট একটা সিট কমে গেছে, এখানে সবাই আন্দোলন করছে, কারণ ওইটা তাদের সামগ্রিক স্বার্থ এখানে আঘাত এনেছে। কারণ একটা সিট যদি থাকতো তাইলে তারা একটা সিটের বেনিফিট পেতেন, সেখানে একটা কমে গেছে। তা সুতরাং এটা তাদের আন্দোলনটাকে তাদের জন্য যৌক্তিক। আর আমাদের নির্বাচন কমিশনের বক্তব্য হলো জনসংখ্যা অনুসারে তাদের জনসংখ্যা কমে যাওয়ার কারণে সিট কমাতে তারা বাধ্য হয়েছে। আবার দেখেন যে গাজীপুরে একটা সিট বাড়িয়ে দিয়েছে, সেখানে জনসংখ্যা অনেক বেশি। কারণ এভারেজ বাংলাদেশে আপনি যদি নির্বাচনী আসনগুলো দেখেন 3 থেকে 3.5 লাখ ভোট, কিন্তু কিছু কিছু জায়গায় দেখেন 5 লাখ, 7 লাখ, 8 লাখ, যেমন সিটি কর্পোরেশনের ভোট অনেক বেশি। সুতরাং এখানে অসন্তোষ কিছুটা থাকবে, এটাই স্বাভাবিক, কারণ সবাইকে তো সন্তুষ্ট করা যাবে না। জি, আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমার দেশের শেষের পাতায় সরকারি নানা উদ্যোগেও নাখোশ জুলাই যোদ্ধারা। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের চিকিৎসা পুনর্বাসন ব্যয় হয়েছে 448 কোটি টাকা। সরকারের গৃহীত ব্যবস্থায় সন্তুষ্ট উপদেষ্টা ফারুকী আজম। তো এই যে জুলাই যোদ্ধারা নাখোশ, সরকার কি তাদের চিকিৎসা বা পুনর্বাসন সঠিকভাবে করতে পেরেছে? না, এই কথাটা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে যে তাদের ট্রিটমেন্ট হচ্ছে না। তো সরকার এখন পর্যন্ত, আমি জানি না, আপনি তো গণমাধ্যমে আছেন, এখন পর্যন্ত কতজন শহীদ হয়েছে সরকার কিন্তু সুনির্দিষ্টভাবে তালিকা দিতে পারেনি, এখনো পারেনি। তো এই যে কারা শহীদ হয়েছে, কারা আহত অবস্থায় আছে, কাদের চিকিৎসা দরকার, কাদের পুনর্বাসন দরকার, এগুলিতে রাষ্ট্রের তো দায়িত্ব, কিন্তু রাষ্ট্র সেই দায়িত্ব পালনে অনেকটা কিন্তু ব্যর্থ হয়েছে, যার জন্য কিন্তু এই ক্ষোভগুলো বাড়ছে। আমরা অনেকে দেখি যে এখনো কিন্তু ট্রিটমেন্ট পাচ্ছে না। তো এখানে সরকার একদিকে নিজে উদ্যোগ গ্রহণ করতে পারে, অন্যদিকে আজকে আমরা দেখি যে বাইরের সাথে অন্যান্য রাষ্ট্র কিছু কিছু পাঠাচ্ছে। সুতরাং সরকার এই ক্ষেত্রে খুব ত্বরিত উদ্যোগ নেওয়া দরকার। কিন্তু অনেক উপদেষ্টারা বলেন, বা যেমন আপনার স্বাস্থ্য উপদেষ্টা, তার কি কার্যক্রমকে আপনি খুব দৃশ্যমান দেখেন?
কারণ তার তো ফাংশন এই চিকিৎসা করা, কিন্তু সেইটা আপনি দেখেন না। সুতরাং এই জুলাই যোদ্ধাদের কারণে তাদের আত্মত্যাগের মাধ্যমে কিন্তু আজকে আমরা একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ পেয়েছি। এই ক্ষেত্রে সরকার খুব কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা উচিত ইমিডিয়েটলি। গতকালকে আইন শৃঙ্খলা নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক হয়েছে এবং সেখানে আওয়ামী লীগের ঝটিকা মিছিলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত। তো এই ঝটিকা মিছিল তো আরো আগে থেকেই মাঝে মাঝে করেছে, তো এখনো সিদ্ধান্তই যদি হয় তাহলে বাস্তবায়ন করবে না। সরকারের তো দুর্বলতা আছে, আপনি এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। সরকার এখন আইন শৃঙ্খলা কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারে নাই, এখনো আপনার সমাজের একটা অস্থিতিশীল মানুষের মধ্যে অস্থিতিশীলতা সেইটাকে দূর করতে পারে নাই। এই যে নির্বাচন নিয়ে কেন কালকে আপনি দেখলেন যে কোনো কিছু ফেব্রুয়ারি নির্বাচনটা ঠেকাতে পারবে না, অর্থাৎ তাইলে ইন্টারনাল কি কোনো প্রবলেম আছে? তার এই কথা এমনভাবে জোর দিয়ে বলেছে তার কোনো সংকট আছে। তো এই সংকটগুলো তো তাদেরকে কাটিয়ে উঠতে হবে, কিন্তু সেই ক্ষেত্রে তাদের ভূমিকাটা খুব দৃশ্যমান না। যার জন্য আপনার এই যে আমি বাংলাদেশে কোথায় কি আছে, আমাদের গোয়েন্দা সংস্থা কিন্তু অনেক সক্ষম, অনেক এক্সপার্ট। তারা কি জানে না আওয়ামী লীগের নেতারা কোথায় আছে? আপনার কতজন গ্রেপ্তার হয়েছে আপনি দেখেন, কতজন গ্রেপ্তার হয়েছে যারা, কারণ আওয়ামী লীগের প্রায় 3টা নির্বাচনে আপনার 900 না হলো 600-700 এমপি ছিলেন, 3টা ইলেকশনে উপজেলা চেয়ারম্যান মিনিমাম 500 করে 1500 ছিলেন, আপনার প্রায় 367টা পৌরসভা ছিলেন, প্রায় 700-800 মেয়র ছিলেন, ইউনিয়ন পরিষদে ছিলেন, দলের নেতা ছিলেন। কই আমরা গ্রেপ্তারের সংখ্যা তো আমাদের কাছে মনে হচ্ছে সর্বোচ্চ 2 লোক গ্রেপ্তার হয়েছে, মানে ভাইটাল, আর হয়তো অন্য লোকটোক হয়েছে, কিন্তু সরকারের এই কার্যকরী পদক্ষেপ তো নেই। আপনি পদক্ষেপ নেন, আওয়ামী লীগকে গ্রেপ্তারের সারাশি অভিযান চালান, এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটার সাহস বাংলাদেশে পাবেন না। আপনার নিশ্চয়ই তো আপনি ভুক্তভোগী, সেটা হচ্ছে যে যখন বিএনপির আন্দোলন আওয়ামী লীগ পণ্ড করত, এক আন্দোলনে পুরো জেলখানা ভরে যেত। হ্যাঁ অবশ্যই, আমরা একবারই, আমরা মনে আছে পার্টি অফিস থেকে আমাদের একই সাথে 1400 লোককে গ্রেপ্তার করেছে। সেই অ্যাকশন তো এখন দেখেন, আপনি দেখছেন না তো কোথাও। আমরা আরেকটা বিষয় আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে মব বিভিন্ন জায়গায় হচ্ছে। হাটহাজারীতে ফেসবুক পোস্ট ঘিরে সংঘর্ষ হয়েছে, কিছুদিন আগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেটি হয়েছে। তো এটি নিয়ে সরকার কেন এইগুলি নিয়ন্ত্রণ করতে পারছে না? এবং রাজবাড়িতেও মানে মাজার পুড়িয়ে দেওয়া হয়েছে। জি, এগুলি হলো সরকারের আসলে মানে আপনার কার্যকরী পদক্ষেপ নিতে সরকার ব্যর্থ হচ্ছে নানা ক্ষেত্রে। এই যে মব আপনি প্রথম দিকে উৎসাহিত করা হচ্ছে না, আপনি এক গ্রুপকে যমুনা যেতে উৎসাহিত দিচ্ছেন, আরো গ্রুপকে আপনার ওই যে কাকরাইল মসজিদের সামনে আপনার টিয়ার গ্যাস মারছেন। তো এগুলি তো আপনার দ্বিমুখী নীতি। এই দ্বিমুখী নীতির কারণে অনেকের মধ্যে কিন্তু একটা ক্ষোভ আছে। সুতরাং এইটা ইন্টেরিয়াম গভর্নমেন্ট জনগণের কাছে এই মেসেজটা দিতে হবে যে আমরা নিরপেক্ষ, আমরা কারোর প্রতি দুর্বল না। আর এই সরকার, মানুষের মধ্যে কিছু একটা ধারণা আছে যে এই সরকার কারোর প্রতি একটু সফট, বা কারোর প্রতি তাদের আশীর্বাদ আছে। এই যে আশীর্বাদ এবং কারোর প্রতি সফট, এইগুলি কিন্তু এইসব ঘটনাকে উৎসাহিত করে অনেক ক্ষেত্রে। আপনি দেখেন এটা মানুষ সব বলে এনসিপি কাদের, এটা অনেকে বলে কিংস পার্টি। তো সুতরাং এই ধরনের ন্যারেটিভ থেকে সরকারকে বেরিয়ে যেতে হবে, তাহলে এই মব যে গুলি হচ্ছে এইগুলি থেকে অনেকটা কিন্তু আমরা রক্ষা পাবো। আপনি কিছুটা আলোচনা করেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর কোনো শক্তি নেই, এই প্রশ্নটা আসলে কেন আসছে? এটা হলো আপনি দেখেন যে আসলে পতিত শেখ হাসিনা, ওই যে আপনি ইন্ডিয়ার একটা সেমিনারের কথা বললেন, তারা এমনভাবে ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে যে বাংলাদেশে একটা মৌলবাদী শক্তি বাংলাদেশটাকে দখল করে নিয়ে গেছে, আর এখানে জনগণের সত্যিকারের ভোট প্রয়োগের কোনো সুযোগ নাই, কারণ এটা বিশেষ গোষ্ঠী ইউনূসের নেতৃত্বে এসে বাংলা। এই ধরনের আপনি ইন্ডিয়ার বক্তব্যগুলো দেখলে আপনি শুনবেন, বা ওদের ওই যে এক্সপার্টরা যে কথাগুলি বলেছে। এবং আপনি একটা পার্শ্ববর্তী রাষ্ট্র যারা গণতান্ত্রিক দল হিসাবে রাষ্ট্র হিসাবে দাবি করে, সেখানে যারা পতিত বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে তাদের রাজনৈতিক কার্যালয় খোলার অনুমতি দেয়, তাদের নেতাদেরকে ওখানে শেল্টার দেওয়া হয়, তাদেরকে ওখানে নিরাপত্তা দেওয়া হয়। তো সুতরাং এই সকল ঘটনার মাধ্যমে নির্বাচনকে বানচালের তো তাদের একটা চেষ্টা আছে, কিন্তু আমরা মনে করি ইনশাল্লাহ বাংলাদেশ সবসময় কিন্তু এই সকল ষড়যন্ত্রকে মোকাবেলা করে এগিয়ে গিয়েছে। তো সুতরাং যতই ষড়যন্ত্র করুক, আমার মনে হয় এই ষড়যন্ত্র, রাজনৈতিক দলগুলোর মধ্যে যেভাবে বিভেদ বাড়ছে তাতে কি তারা সুযোগ নিতে পারে কিনা? না, বিভেদটা আপনি কিসের জন্য? বিভেদটা হলো আসলে রাজনৈতিক দলেরও তো নিজস্ব একটা ম্যানিফেস্টো আছে, সবাই জিততে চায়। এইটাকে আপনি বিভেদ না বলে আপনি একটা হেলদি কম্পিটিশন বলেন, কারণ বিএনপি জিততে চায়, জামাত জিততে চায়, এনসিপি জিততে চায়, এটা তো আমি মনে করি একটা প্রতিযোগিতা। এটা ডিসাইড করবে জনগণ, যারা ভোটার, যে কাদেরকে তারা আগামী দিনে রাষ্ট্র পরিচালনা দেখতে চায়। কিন্তু জুলাই স্পিরিট সবার মধ্যেই অবশ্যই, এটা তো থাকতেই হবে। জুলাই স্পিরিটটিকে যদি আপনি ধারণ না করেন, তাহলে স্বৈরাচার তো বারবার আপনার ঘাড়ে এসে আবার
এসে স্থান করে নেবে। সুতরাং জুলাই হলো আমাদের মূল চলার পাথেও একটা, এটাকে সামনে নিয়ে যদি আমরা এগোতে পারি তাহলে গণতন্ত্র বলেন, সামাজিক স্থিতিশীলতা বলেন, আমাদের আগামী দিনে উন্নয়ন বলেন, বাংলাদেশটাকে একটা উন্নয়নের মহাসড়কে নিয়ে যাওয়ার জন্য যে পদক্ষেপগুলি দরকার সবই বাস্তবায়ন করা সম্ভব। জি মোশাররফ ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা একেবারেই শেষ প্রান্তে। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। কাল দেখা হবে একই সময়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।